বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং বিএনপি কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট নীলুফার চৌধুরী মনি এবং আমার ডানে রয়েছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। সাম্প্রতিক ঘটনার প্রভূতি যে জাস্ট তিনটে বিষয় আমি যদি আপনাদের সামনে আনি, একটা হচ্ছে যে পোস্টাল ব্যালটে প্রতীকগুলোকে যেভাবে সাজানো হয়েছে, যেটা নিয়ে আমরা বিএনপির মৃদু প্রতিক্রিয়া লক্ষ্য করেছি। ওসমান হাদির ভাইকে একেবারে মাত্রই যুক্তরাজ্যে একটা ডিপ্লোম্যাটিক অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, মানে সেকেন্ড সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে এবং নির্বাচনের যখন এক মাসও বাকি নেই তখন বিমানের পরিচালনা পর্ষদে তিনজনকে, তার মধ্যে একজন উপদেষ্টা, একজন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চিফ অ্যাডভাইজার এবং নির্বাচন কমিশনের সেক্রেটারিকে বোর্ডে দেওয়া হয়েছে সদস্য পরিচালক হিসেবে। সো এগুলো সম্পর্কে আপনাদের মতামতকে আমি একটু শুনতে চাই। নীলুফার চৌধুরী মনি প্রথমে। ধন্যবাদ আপনাকে। এগুলো কি ধরনের বার্তা দিচ্ছে আসলে? যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। বার্তাটা এক লাইনে যদি বলতে হয় তাহলে বলবো ষড়যন্ত্র, ষড়যন্ত্র এবং ষড়যন্ত্র। যেদিকে তাকাই দেখেন কি সিলি বাংলাদেশের রাজনীতিটাকে কোথায় নিয়ে দাঁড় করানো হয়েছে, কত সিলি সিলি ঘটনা। ধানের শীষের একটা মার্কা এতদিন এই দেশের বিভিন্ন পরিচালনার সাথে যে দলটা জড়িত, যে মার্কাটা জড়িত, আপনার বহু বছর এই দেশের শাসনভারের সাথে জড়িত, তাকে নিয়ে কোনায় এক জায়গায় এমন জায়গায় মার্কাটা দিল যেটা ভোটের যেটা, সেটা হলো যে আপনার পোস্টাল ভোটে যে তাকে খুঁজতে দূরবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। আপনার প্রথম একটা মার্কার কিন্তু একটা ভ্যালুস থাকে। অন্যান্য সময় কিভাবে থাকতো? অন্যান্য সময় ওইভাবে থাকতো না। প্রথমে না থাকলেও সেকেন্ড তৃতীয়তে যার যার এরিয়ায় যেখানে যেখানে যে মার্কাগুলো এত লম্বাই একটা থাকতো এক এক এরিয়ায়। যেমন ধরেন 10 জন ক্যান্ডিডেট প্রার্থী, ওরকম মার্কাই আমি দেখেছি। একবার এতগুলো মার্কা একসাথে এত ছোট ছোট আকারে দেখিনি। একটা পোস্টালে কিনা এই কারণে কিনা আমি জানি না, কনস্টিটিউয়েন্সি ওয়াইজ থাকতো। তো ওইভাবে থাকতো। আর এইখানে যেটা করলো, ধানের শীষটাকে হঠাৎ করে আলফাবেটের পোস্ট দিয়ে এমনভাবে সাজানো হলো যে তাকে খোলা চোখে ওরকম সাধারণভাবে দেখা যায় না, অন্যভাবে খুঁজতে হয়। একটা মানুষ 2 মিনিট 3 মিনিট খুঁজে বের করে ভোট দেওয়াটা তার জন্য ভেরি টাফ। এমনি অনেক সমস্যা, অনেক ষড়যন্ত্রের মধ্যে 2টা ভোট একসঙ্গে, এগুলো অনেক সময়ের ব্যাপার। তার উপর যদি খুঁজতে হয়, এবং তার চেয়ে বেশি যেটা ইম্পর্টেন্স সেটা হলো ভোটটাকে, কাগজটা যখন আপনি ভাঁজ করবেন, ভোটটা দেওয়ার পরে, সিলটা দেওয়ার পরে, তখন পাশের সিলে ওটার রংটা, কালিটা চলে যেতে পারে। এবং আপনি জানেন, আমরা সবাই জানি যারা ভোট দিয়েছি অতীতে, তারা জানি যে এইটা যদি অন্য ঘরে যদি কালি লাগে, সিলের যদি ছাপের কিছু অংশ লাগে, তাহলে ওই ভোটটা বাতিল হয়ে যায়। এই যে ষড়যন্ত্র, এবং যেটাকে উল্লেখ করা যায় যে যাদেরকে সামনে রেখেছে, এটা আরেকটা ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে পড়ে। কারণ আমরা অনেক তত্ত্ব কথা শুনছি আপনাদের বরাত দিয়ে, আরও অনেকের বরাত দিয়ে আমরা এগুলো দেখছি, শুনছি এবং মিলিয়ে দেখছি যে মিলে যায় অনেক ক্ষেত্রেই। তো এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রটাকে আমরা খুব সহজভাবে নিতে পারছি না, গেল একটা আপনার। দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে এখন তো সরকারের সময় নেই, যে হাদির ভাইয়ের যে ঘটনাটা, একটা মৃত্যুকে কিভাবে সাধারণ বানিয়ে ফেলা যায়, এটা সত্যি অবাক করার মতো। আমি একটা ভালো কথা, হাদি পক্ষে শহীদ হয়েছে, এটার পক্ষে আমি কথা বলতে গিয়ে আমি এত আপনার বুলিংয়ের শিকার হয়েছি যে এটা কল্পনা করা যায় না। আমি মাঝে মাঝে বলি যে আমার 70টা বংশ পরম্পরাকে একসঙ্গে যোগ দিলে যত গালি হবে, আমি বোধহয় তার চেয়েও 1 মাসে তার চেয়েও বেশি গালি খেয়েছি। এই যে গালি খাওয়াটা, তারপরেও আমি মেনে নিয়েছি যে যারা, আমি কি বলতে চেয়েছিলাম, যারা হাদিকে হত্যা করেছে এটাই স্বাভাবিক, তারাই সেটার ফ্যাসিলিটিসটা নিতে চেয়েছে, হাদি ব্যবহার হয়েছে, এটাই বলতে চেয়েছিলাম। সেই সত্য কথাটা বলতে গিয়ে আমি যত গালি খেলাম সেটাও আমি ভুলে যেতাম।
ভুলে যাই, যাওয়ার চেষ্টা করি, যদি সত্যিকার অর্থে বিচারটা পায়। বিচারটা না পাওয়ার কতগুলো কারণটা হচ্ছে আপনার এই যে যখন বলা হয় যে আমরা নির্বাচনের আগে বিচার চাই, তার মানে কি নির্বাচনের আগে হাতে সময় যদি 1 মাস বা আজ থেকে আরও 10 দিন আগের কথা বলছি, 1.5 মাস সময় বা সোয়া মাস সময় বা 1 মাস সময় থাকে, তখন একটা মার্ডারের বিচার হয় না যে সেটা সর্বনিম্ন মার্ডার কেসের বিচার তাড়াতাড়ি হয়েছে, সেটা শেখ হাসিনার, তাও 1 বছর 1 মাসের ব্যবধানে। তো সেইখানে আপনি চাইলেই 7 দিনে 10 দিনে 1 মাসে বিচার, তার মানে যারা চাচ্ছে তাদের টার্গেটটা অন্য জায়গায়। যেভাবেই হোক তোমাকে উঠতে দেওয়া হবে না, যেভাবেই হোক তোমাকে মেনে নেওয়া হবে না, এই মেনে না নেওয়ার জন্য তারা এটা করছে। এবং এই যে লাস্ট যে কফিনে প্যারাকটা ঠুকলো হাদির ভাইকে এরকম একটা পদ দিয়ে, এবং সেটা নির্বাচনের 1 মাসেরও কম সময় আগে। আচ্ছা জিল্লুর ভাই, আমি আপনাকে প্রশ্ন করি, অনেক দিন আপনি এই দেশের রাজনীতির পেছনের পরিচালনার ভূমিকায় আছেন। 1 মাস যে সরকারের বয়স বা তারও থেকে কম, সেই সরকার যখন একটা কাজ করে ওই কাজটা কতটুকু ফলপ্রসূ হয়? যখন বাংলাদেশের অবস্থাটা এমন, একটা সরকার পরিবর্তন হলে সেই সরকারের প্রায় সবগুলোকে বাতিল বা বানচাল করে দেওয়া হয়। সেইখানে হাদির ভাইকে একটা 3 বছরের জন্য আপনার পদায়ন করা হলো। এবং আমার প্রশ্ন হচ্ছে যে তাকে কাজ দেয়া হোক বা যাই করা হোক তাতে কোনো সমস্যা নেই যদি সহানুভূতি থেকে করা হয়, কিন্তু একটা ডিপ্লোম্যাটিক মিশনে সেটাই এই জায়গাটায় আসছি। এবং সেটা বাইরে পাঠিয়ে তাকে, তাও যুক্তরাজ্যের মতো একটা দেশ, যে দেশটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ভীষণ ইম্পর্টেন্ট, সেই জায়গায় যে তাকে তার কোনো মানে ব্যাকগ্রাউন্ড নাই, তার কোনো অভিজ্ঞতা নাই, ব্যাকগ্রাউন্ড ছাড়াও অভিজ্ঞতা থাকে, আর এই সব জায়গায় সেকেন্ড ম্যান মানে আপনার কনসুলেন্ট, এই টাইপের পদগুলো কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশন সাবজেক্টের ভেতর থেকে অথবা বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনার অভিজ্ঞতার আলোক থেকে এই পদগুলো পাওয়া যায়। তার মানে যারা করলেন তারা তাদের টার্গেটটা কি? আমার কাছে এটা প্রশ্ন, ভীষণভাবে প্রশ্নবোধক চিহ্নের মধ্যে এটা পড়ে আছে। এবং এটা কতক্ষণ আপনার লংজিভিটি থাকবে যদি ইলেকশন হয়? আবার ইলেকশনটাই যদি ঠিক টাইম মতো হয়, তাহলে আপনার যারা চলে যাবে 2 দিন পরে তাদেরকে বিমানের ডাইরেক্টর বানানোর মধ্যে এখানে কি মজা আছে আমি জানি না। এই যে রদবদল যা চলছিল এই 26-27 দিন 28 দিনে, এগুলো তো রদবদল না, এগুলো তো তাদেরকে বাড়তি পদটা দেওয়া। আমি যদি রদবদলও বলে থাকি বা ওই পোস্টগুলো খালি পোস্টও বলে থাকি, তাও তো সম্ভব না। কতই লস হবে, লসের মধ্যে থাকা যে ডিপার্টমেন্টগুলো, সেগুলো লস হলে 1 মাসে আর কত হতে পারে, যেটা আবহমান কাল থেকে লসে চলে আসছে। তো এবং যাদেরকে নিয়োগ করা হলো, যে নামগুলো পড়লাম, তাদের তো বিমানের টিকিট কেটে বিদেশ যাওয়ার আশা ছাড়া ওইখানে তাদের আর কোনো অভিজ্ঞতা কাজ করে না। আপনারও যেমন করে, আমারও তেমন করে, তাদেরও তেমন করে, এই বিমানে চলে যাওয়া ছাড়া। সো তাদের এমন না যে তারা এটার উপর অনেক বিশেষজ্ঞ, তারা একটা থিম দিয়ে যাওয়ার জন্য, তারা একটা থিওরিকে এস্টাবলিশ করার জন্য। তাহলে আমি একটা কথা ধরতাম, তার মানে কি সরকার কি বুঝাচ্ছে? 12 তারিখে নির্বাচন হবেই, যদি তাই হয় তাহলে এই আলামতগুলো কিসের আলামত? যে এই যে আলামতগুলোর কথা বললেন, আমার কাছে কোনোটাই সহজ আলামত মনে হচ্ছে না। এবং আমি আরও একটা জায়গায় শুনেছি যে উপদেষ্টাদের সামনের কাতারের তাদের মার্চ মাসেও বিদেশে প্রোগ্রামের আপনার শিডিউল আছে। হ্যাঁ, তো মার্চ মাসে যদি আপনার রমজানও থাকে, ইলেকশনের পরে 10 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে সর্বোচ্চ শপথ নিবে, দায়িত্ব নিবে, সেটা রমজানের জন্য দায়িত্ব নেওয়ার কোনো সমস্যা নাই। তাহলে আপনার 12 তারিখ থেকে না হয় 24 তারিখ, না হয় 27 তারিখ, আপনার মার্চে গিয়ে দায়িত্ব না দেওয়ার তো কোনো কারণ নাই। তাহলে মার্চে আপনি কিভাবে শিডিউল রাখেন বিদেশের সরকারি শিডিউল? এই জায়গাগুলো থেকে আমার কাছে মনে হচ্ছে যে একটা জাতির সঙ্গে তামাশা করা হচ্ছে। আমাদের কি এত বেশি অধঃপতনে আমরা আছি? আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের অর্থনীতি, আমাদের অবস্থান এত বেশি খারাপ জায়গায় আমরা, যে আমাদের সঙ্গে যখন তখন যেভাবে খুশি আমাদের সঙ্গে তামাশা করা যায়। মিস্টার শামীম হায়দার, সেম কোশ্চেন, সেম ইস্যুস।
আপনার মাধ্যমে চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার সহ-আলোচক আপাকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আসলে পোস্টাল ব্যালট এই উদ্যোগটাকে স্বাগত জানাই, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি কতটুকু তৈরি। পোস্টাল ব্যালট আমাদেরও কথা ছিল যে প্রবাসীরা যারা আমাদের দেশকে এত বড় একটা জায়গায় নিয়ে যাচ্ছে, তারা সার্বক্ষণিক আমাদেরকে একটা বড় ধরনের অর্থনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে, দেশের রেমিটেন্স যোদ্ধারা, তারা নির্বাচন উপেক্ষিত হতে পারে না। তো যাই হোক, এই যে পোস্টাল ব্যালটের যে উদ্যোগটা, এটা অবশ্যই প্রশংসনীয়, কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে এই যে পোস্টাল ব্যালট একটা নতুন ধারা। আপনি জানেন কোন জায়গায় আপনার ফাঁক ফোকর আছে, কোথায় কি হবে। এটা চাইলে একটা জাতীয় নীতিমালা করা যেত, জাতীয় রাজনৈতিক দলগুলিকে ডেকে আপনি একটা জাতীয় সংলাপ করতে পারতেন। নির্বাচন কমিশনের সেই সুযোগটা ছিল, তারা তো নানা প্রশ্নে অনেক ধরনের সংলাপ করে, রাজনৈতিক দলগুলিকে নিয়ে তারা বসতো। এটা তখন একটা আপনার প্রক্রিয়া বের হয়ে আসতো, কিছু প্রস্তাবনা বের হয়ে আসতো যে এই নিয়মগুলো যদি আমরা করি, এই ফাঁক ফোকরগুলো আছে, সেগুলো যদি আমরা চেক দেই, তাহলে কিন্তু পোস্টাল ব্যালটের যে মহতি উদ্যোগ, একটা সুন্দর উদ্যোগ, শুভ উদ্যোগ, এটা সফল হবে। তো এটা খুবই দুঃখজনক যে সব কিছু হয় তড়িঘড়ি করে এবং কোনো কিছুই। আমি আপনার সাথে একটা লাইন যোগ করতে চাই, please। সেটা হলো যে আপনি এই পোস্টাল ব্যালট ইতিমধ্যে কয়েকটা দেশে আপনার ভুরি ভুরি পাওয়া যাচ্ছে কোনো কোনো বাসায়, এটা কিভাবে সম্ভব? আমি এটাই বলতে চেয়েছি। থ্যাংক ইউ। আমি এটাই বলতে চেয়েছি, আপনাকে ধন্যবাদ, যে এই প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হবে এবং এইটা সত্যিকারের নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে একটা ক্ষেত্রে, যে এটা নির্বাচন কমিশনের বুঝতে পারা উচিত। এবং আমি বলবো এর সাথে যারা বিভিন্ন দায়িত্বশীল মহল আছেন, তাদেরও বুঝতে পারা উচিত, সবারই এটা বোঝা উচিত ছিল। তো যাই হোক, সব কিছু সে আগের মতোই আছে। বিগত 54 বছরে যেই ধারা নির্বাচন হয়েছে, তা থেকে খুব বেশি পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। শুধু পরিবর্তন হয়েছে নির্বাচনের যেই ধারাটা, আগে নির্বাচন হতো বাংলাদেশ টেলিভিশনে, রেজাল্ট ঘোষণা হতো, এখন বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেল আছে, তারা ঘোষণা করে। আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, এখন সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, যার যা ইচ্ছা বলতে পারে, আর সত্য হোক মিথ্যা হোক, প্রতিবাদ হোক ভালো হোক শুভ কিছু হোক, তারা বলতে পারে। পরিবর্তন এতটুকু, কিন্তু নির্বাচনের যে প্রক্রিয়া সেটা কিন্তু একেবারে সেম, শুধু সালের পরিবর্তন হয়। 1972, 1982 বা 1986, 88, 2000 সালের পরিবর্তন হয়। আর আক্ষরিক অর্থে, সত্যিকার অর্থে আমরা যদি বলি মিনিংফুল, কোনো পরিবর্তন নাই। এই যে আরও দুটো প্রশ্ন করলাম আমি, যে যুক্তরাজ্যে একটা অ্যাপয়েন্টমেন্ট হাদির ভাই, এবং মানে হাদির ভাই বলে না, নিঃসন্দেহে সরকার অঙ্গীকার করেছে তার পরিবারকে দেখাশোনা করবে, কিন্তু আমরা যে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে কত গুরুত্বহীন মনে হয়, যে একটা প্রফেশনাল লোকের যেখানে থাকবার কথা, সেখানে বিভিন্ন সময় পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেখানে আমরা প্রশ্ন তুলি, এবং সেই জায়গাটাতে একেবারেই অনভিজ্ঞ, একেবারেই কোনো রকমের ব্যাকগ্রাউন্ড ছাড়া একজনকে একটা ডিপ্লোম্যাটিক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, সেটাকে আপনি কিভাবে দেখেন? এবং একই সঙ্গে যখন নির্বাচনের 1 মাস নেই, তখন বিমানের পরিচালনা বোর্ডে এই যে সরকারের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইভেন নির্বাচন কমিশনের সেক্রেটারি পর্যন্ত, তাদের অ্যাপয়েন্টমেন্টকে আপনি কীভাবে দেখেন? দেখেন, প্রথমত শহীদ হাদি, তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা, তার পরিবারের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। শহীদ হাদি দেখিয়ে গেছেন ইনসাফের জন্য কতটা আত্মপ্রত্যয়ী থাকতে হয়, ইনসাফের জন্য কতটা নির্ভীক থাকতে হয়, ইনসাফ প্রতিষ্ঠার জন্য কতটা সাহসী হতে হয়, কতটা স্পষ্টবাদী হতে হয়, কতটা সৎ আন্তরিক হতে হয়। শহীদ হাদি কিন্তু সেই দৃষ্টান্ত স্থাপন করে গেলেন তার জীবন দিয়ে। এখন তার পরিবার আমাদের কাছে অত্যন্ত সম্মানীয়। এখানে যে প্রশ্নটি এসেছে, দেখেন এই বিষয়টা এত স্পর্শকাতর যে শহীদ হাদি আমাদের বাংলাদেশিদের কাছে এতটা সম্মানিত, এতটা শ্রদ্ধেয়, এতটা ভালোবাসার, যে আমাদেরকে তার পরিবার নিয়ে এখন কথা বলতে হবে। এটা অত্যন্ত বেদনাদায়ক। যারা দায়িত্বশীল মহল, তারা শহীদ হাদির পরিবারের দায়িত্ব নিয়েছেন, আমরা শ্রদ্ধা করি, তাই করা উচিত। কিন্তু বিফিটিং হতে হবে জিনিসটা, যে কোন জায়গায় কোথায় তাদেরকে রাখলে জিনিসটা সম্মানের হবে,
জনগণ খুশি হবে, সেই পরিবার বিতর্কিত হবে না, বরঞ্চ তাদের মর্যাদা আরও বৃদ্ধি পাবে ডে বাই ডে, এবং যেটা পাওয়া উচিত সেটা যদি না হয় সেটা অত্যন্ত বিব্রতকর, অস্বস্তিকর এবং বেদনাদায়ক, দুঃখজনক। শহীদ হাদির যেই আত্মত্যাগ সেটা যেন প্রশ্নবিদ্ধ না হয় এই ধরনের উদ্যোগের কারণে। আর বিমানের পরিচালনা এটা আসলে আমরা বুঝতে পারি না আসলে কি হতে যাচ্ছে, এটা কিন্তু ঠিক না। 1.5 বছরে এই সরকার পরিণত হওয়ার, একটা গোছালো কাজ করার যথেষ্ট সুযোগ পেয়েছে। আরও তো অনেক সেক্টর আছে, কেন বিমানে তড়িঘড়ি করে হাত দিতে হবে 1 মাস আগে? আর অনেক প্রক্রিয়া নেই, পোস্টাল ব্যালট নিয়েই তো তারা কাজ করতে পারতেন। সামনে রমজান আসছে, রমজানে কি হবে? মানুষ, এই দেশের 95% মানুষ মুসলমান। আমরা দেখি যে মুসলিম জাহানে 52টা বা 53টা দেশে যখন রমজান আসে তখন জিনিসপত্রের দাম হ্রাস করা হয়, এবং সেখানে অনেক কিছু, যারা মুসলমান রোজাদার তাদের জন্য অনেক কিছু আপনার কি বলে যে দাম কমিয়ে দিয়ে তাদেরকে উপহার দেওয়া হয়। সেইখানে আমাদের দেশে রমজান হচ্ছে ব্যবসায়ীদের জন্য খুব সহজে অর্থ রোজগারের একটা দারুণ সুযোগ তাদের ভাষায়। আপনি সেইটা নিয়ে নীতিমালা করেন না কেন? এটা একটা বললাম, আরও বহু আছে। হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত, এটা কি হয়? জনমনে একটা অনাস্থা তৈরি হয়, আর যারা সত্যিকারের দেশপ্রেমিক রাজনৈতিক দল তাদের মধ্যে একটা ক্ষোভ, একটা হতাশা তৈরি হয়। এটা কোনোভাবেই আমি বলবো যে এটা সুবিবেচনা প্রসূত নয়। এই জায়গায় দাঁড়িয়ে নীলোফার চৌধুরী মনি, আমি আপনার কাছ থেকে বলতে চাই যে নির্বাচনের যেহেতু আর 1 মাসও নেই, নির্বাচনের ক্যাম্পেইন শুরু হবে 22 তারিখ থেকে, কিন্তু নির্বাচনের জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত? ইলেকশন কমিশন এবং সরকার আসলে যে প্রস্তুতিটা থাকা দরকার একটা ভালো নির্বাচনের জন্য, বা ইভেন ভালো না বলি, এটা ইভেন ফার্সিক্যাল ইলেকশনের জন্য। আমরা তো অতীতে অনেক বাজে ইলেকশন দেখেছি, ইলেকশন নামে নাটকও দেখেছি। সেই প্রস্তুতি আপনি দেখেন কি না? প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি যেটা নির্বাচনে, না, বিশেষ করে যেটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের কনটেক্সটে নির্বাচন, যে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমি বলছি আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা জায়গায় যে এখন কোনোখানে কোনো মব হলে বা মারামারি হলে বা সন্ত্রাসী কার্যক্রম হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন যদি ভাগ্যক্রমে ওখানে থাকে, তারা নির্লিপ্ত হিসেবে দাঁড়িয়ে থাকে। কখন মারামারি শেষ হবে, শেষ হওয়ার পরে যদি ওইখানে মার্ডার হয় তাহলে লাশটাকে নিয়ে যায়, যদি ইনজুর চরমভাবে হয় তাহলে তাকে থানায় হাসপাতালে নেওয়ার পাশাপাশি মামলা বাণিজ্যতে তারা মত্ত থাকে। তারা কিন্তু ওইখানে ছাড় দিচ্ছে না, কিন্তু মারামারির সময় তারা কিন্তু যাচ্ছে না। যখন একটা জায়গায় এই ঘটনা, সেটা করে না আপনার 300 আসনে প্রায় 2 লক্ষ সেন্টার। এই যে এতগুলো সেন্টার, এতগুলো আসনে প্রায় 12 কোটি ভোট, এই 12 কোটি মানুষের যখন যেই দিন, একদিনের 7-8 ঘন্টা নড়াচড়া থাকবে, তখন যে হুলস্থুল অবস্থাটা বাঁধবে, এমনিই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভীষণ কম। তার উপর যদি এরাও যদি নির্লিপ্ত থাকে, তাহলে নির্বাচনটা কিভাবে হবে, কেমন হবে, এটা বোঝার কোনো অবকাশ আর দরকার পড়ে না। আপনার সেকেন্ড যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এদের মধ্যে, তাদের অনেকগুলো অস্ত্র খোয়া গিয়েছে। এই অস্ত্র, একটা অস্ত্র মানে একটা এরিয়াকে ধ্বংস করা যায়। সেইখানে শত শত অস্ত্র, তাদের সরকারি অস্ত্র, যেটা জুলাই গণ অভ্যুত্থানে যেটা আমার কাছে হিসাব আছে 1335টি লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি। 401 জন অবৈধ অস্ত্রধারী রাজধানীতেই ঘুরে বেড়াচ্ছে, শুধুমাত্র রাজধানীতেই। এবং এটা আমরা প্রমাণটা কিভাবে পাই? হাদিকে গুলি করা, যেখানে যেভাবে চলন্ত অবস্থায় গুলি করা কানের নিচে বা মাথায়, এবং তারপরে মুসাদ্দিরকে গুলি করা, আপনি দেখেন চলন্ত অবস্থায় দুইটাই একই জায়গায়, এবং এরা কতটা নিখুঁত শুটার এখান থেকে কিন্তু অনুমেয়। এদের সংখ্যা যদি 401 থাকে তাহলে কি হতে পারে? গেল এই যে 1335টি লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয় নাই, এটা 1/3 যা লুট হয়েছিল। এরপরে ইল্লিগ্যাল অস্ত্র, বাংলাদেশ ইল্লিগ্যাল অস্ত্রের একটা অভয়ারণ্য। সেইখানে প্রত্যেক নির্বাচনের 6 মাস 1 বছর আগে থেকে ইল্লিগ্যাল অস্ত্র উদ্ধারের জন্য ফিল্ডে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী বা যাদের কাছেই থাকুক দায়িত্ব, তারা নামে। এখন পর্যন্ত আমরা এইভাবে দেখিনি। তারপরে আপনার বৈধ অস্ত্র জমা দেওয়ার একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়া, যে ইলেকশনের 6 মাস আগে থানাগুলোতে
ওই এরিয়ার যত বৈধ অস্ত্র আছে জমা দিতে হয় এবং নির্বাচনের পরে ওগুলো ফেরত নেওয়া যায়। তো সেইখানে আমরা সেটাও দেখি নাই। উপরন্তু আমরা কি দেখেছি, ইসি বা সরকার থেকে বলা হয়েছে যে যদি কেউ নিরাপত্তার অভাব বোধ করে তাহলে তারা ক্যান্ডিডেটরা তারা আবেদন করতে পারে, তারা অস্ত্র নিতে পারে। এই যে আবেদন 11 আওয়ারে তাদের কোনো প্রশিক্ষণ নাই, কিচ্ছু নাই, তারা আবেদন করলো, তারা নিল, এই যে আরো অস্ত্রের ঝনঝনানি, তাতে কি হইলো? আগে তো ছিল যে ইলেকশন আসলে অস্ত্র জমা দিতে হতো, জমা দিত, আমি ওটাই বলছি যে 6 মাস আগেই জমা নিত। সেইখানে লিগ্যাল অস্ত্র, ইললিগ্যাল অস্ত্র, অস্ত্রের আপনার ট্রানজিট পয়েন্ট বাংলাদেশ, অস্ত্র এবং সোনার, সেই ট্রানজিটের অস্ত্র সব মিলে যখন যে অবস্থা, আমি যদি শুধুমাত্র 1335টা অস্ত্রকে আমি যদি 300 দিয়ে ভাগ দেই তাহলে প্রায় প্রতিটা আসনে 4টার উপরে করে অস্ত্র পড়ে। হ্যাঁ, তো 4টা যদি অস্ত্র পড়ে, একটা নির্বাচনী আসনে 4টা অস্ত্র কি ইনাফ না জিল্লুর ভাই? গুলি করলে উপরে, গুলি করলে নিচে সব ফাঁকা হয়ে যায়। আমরা লক্ষ লক্ষ মানুষের মিটিং দেখেছি, 2টা-3টা ফাঁকা আওয়াজ অথবা 2টা-3টা বুলেট, কিন্তু আমরা ওই মিটিংটা 5 মিনিটের মধ্যে একদম ফকফকা হয়ে যেতে দেখেছি। তাইলে আপনার এই যে অস্ত্রের ঝনঝনানি, সেটা সহ আমি আরও বলছি, কারাগার 17টা কারাগার থেকে 2232 বন্দী পালিয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে টেরর বন্দী 713 জন এখনো ফেরার, যাদের হয়তো ফাঁসি হয়েছে, যাদের যাবজ্জীবন হয়েছে, এই টাইপের, এবং শীর্ষ সন্ত্রাসীদেরকে সবগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে এরা যখন আপনার অনেক সমস্যাগুলার একটু একটু করে করলেই কতটা হয়, পাশাপাশি কারাগার থেকে 67টা অস্ত্র লুট হয়েছিল, সেখানে 27টি এখনও উদ্ধার হয় নাই। ওই 1335-এর সঙ্গে আপনি আরও 27টি যোগ দেন কারাগারের। এটা হলো সরকারি অস্ত্র, লিগ্যাল ইললিগ্যালের মধ্যেই গেলাম না আমি, এটা সরকারি অস্ত্র। এখন আপনার অপারেশন ক্লিন হার্টের, আপনার ডেভিল হান্টের 2য় ফেজ চলছে। আপনি বলেন তো কোথায় আমরা পুলিশের কথা বাদ দিলাম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা যে সেনাবাহিনীর প্রতি মানুষের একটা ভয়, শ্রদ্ধা, ভালোবাসা এখন পর্যন্ত আছে। ভয় থেকেও কিন্তু অনেকেই দেখেন কিভাবে চাঁদাবাজদের, আপনার অস্ত্রবাজদের ছেড়ে দেওয়া হয়েছে, যেহেতু সেনাবাহিনী আকাশের দিকে তাকিয়ে থাকে, যেখানে যেখানে তাদের ডিউটি, কোনো কাজ ওইভাবে তাদের উপর হয়তো বা ওই হুকুম নাই, অথচ তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, কিন্তু তারা কিছুই করছে না। যেখানে করছে 2-1টা জায়গায়, ওই নড়াইলে দেখলাম যে একজন মারা গেছে, এটাও তো নেগেটিভ। সেনাবাহিনী ভালো করেই জানে কোথায় প্রহার করলে মারা যাবে, কোথায় করলে মারা যাবে না। তার মানে আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি আমাদের অস্ত্র উদ্ধার হোক, আমাদের সুষ্ঠু নির্বাচন হোক, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহস হোক, আমাদের সেনাবাহিনীর এবং বিজেপির সাহস থাকুক। আমরা তো ফিল্ডে আমরা এরকম কিছুই দেখছি না। সেকেন্ড ফেজে আমরা কিন্তু কিছুই পাচ্ছি না। আমরা শুনি যে এত হাজার লিস্ট হয়েছে, এদেরকে ধরপাকড় করা হবে, এদের অর্থ কোথা থেকে আসলো, অর্থের যোগানদাতা কারা, এটার খোঁজখবর নেওয়া হবে। একমাত্র দুদক যখন আপনার পড়তি সময়, তখন দুদক আপনাকে খুঁজবে। আপনার উঠতি সময় কোনোদিন কোথাও দুদক কোনোদিন খুঁজে নেয় কাউকে, যে আপনি হঠাৎ করে 5টা জমি কিনলেন, আপনার তো এই ছিল, আপনি কিনলেন কোথা থেকে, আমি আজ পর্যন্ত দেখি নাই। যখনই তারপর পড়ে যাওয়ার সময় তখন জিজ্ঞেস করা হয় আপনি কোথায় পাইছেন। তার আগে 5টা মামলা হয়, মামলা হওয়ার পরে দুদক হঠাৎ করে আপনার ধূমকেতুর মতো 75 বছর পরে আবিষ্কার হয়, উত্থান হয় এবং ধূমকেতুর মতো মিলায়া যায়। তো এই জায়গা থেকে আমরা যদি বলি যে একটা সুষ্ঠু নির্বাচন, এই সরকার এর মধ্যে মরার উপর খাড়ার ঘা, সরকার বলে 12 তারিখেই প্রত্যয় নির্বাচন হবে, এক সামনে পেছনে মধ্যখানে তো এই যে প্রত্যয়টা সরকারকে কেউ জিজ্ঞেস করে নাই নির্বাচনের ডেট দেওয়ার পরে যে 12 তারিখে হবে কিনা। সরকার নিজে থেকেই নিজের ঢোল বাজায়। তো এই যে সরকার যখন নিজে থেকে ঢোল বাজায়, তখন আমাদের এইগুলা যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের মনে হয়, এবং সেই সঙ্গে প্রশাসন, যে প্রশাসন কিনা ফ্যাসিস্টের হয়ে কাজ করেছে 15.5 বছর এবং এখনও তারা দুর্দান্ত প্রতাপে চলছে, তারাই আপনার এজেন্ট হবে, রিটার্নিং অফিসার হবে, তারাই আপনার নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি করবে, তারাই আপনার নির্বাচনের জমা নিবে, তারাই ইলিগ্যাল হিসেবে ঘোষণা করবে। আপনি বলছেন ফ্যাসিস্টের দোসররা, কিন্তু বা সহযোগীরা, কেউ বলে থাকেন যে যদি তারা ফ্যাসিস্টের রিয়েলি সহযোগী হয়ে থাকে, যেহেতু ওই ফ্যাসিস্ট শক্তির বা আওয়ামী লীগের কোনো
তারা ইলেকশনে পার্টিসিপেট করছে না, তো ইলেকশন তো নিউট্রাল হবে। বাট অন দ্য আদার হ্যান্ড কেউ কেউ বলেন যে এরা এখন প্রশাসনে আসলে আপনাদের এখনকার যে প্রতিপক্ষ তাদের ইনফ্লুয়েন্স অনেক বেশি, তারা অনেক বেশি ইনফিল্ট্রেট দেখেন করেছে। এইখানে আপনি ডেঞ্জারাস একটা সত্য কথা সামনে এনেছেন, সেটা হলো যে গুপ্ত রাজনীতি। গুপ্ত রাজনীতির জিনিসটা কত আমি আপনি অনুমান করতে পারি, কিন্তু প্রকৃতভাবে বলতে পারি না যে পর্যন্ত তারা স্বীকার না করে। তারা বলে আমাদের দিকে আঙ্গুল দিয়ে আমাদের লোক বেশি, আমরা বলি তাদের। এখন আমার মধ্যে কতটা আছে সেটাও তারা জানে, আগে সরকারের সঙ্গে কতজন ছিল সেটাও তারা জানে। তাদের জন্য কি করবে, যে কারণে বলা হয় ফ্যাসিস্ট আর তারা মিলেমিশে একাকার। এবং আপনার ভোটের ক্ষেত্রেও যদি হয়, ফ্যাসিস্ট যদি কাউকে ভোট দিতে যায় তাদেরকেই দিবে, কারণ ফ্যাসিস্টের মধ্যে তো তাদের লোক ছিল এবং তখনও তারা একটা সহযোগিতা করেছে, তারা তাদের সঙ্গে যোগাযোগ রেখেছে, তারা তাদেরকে অর্থ দিয়ে বিত্ত দিয়ে যেভাবে হোক চাকরিগুলোতে নেওয়া হয়েছে অন্য দলের হয়ে। যে কারণে তাদের আপনার আওয়ামী লীগের সময় একজন মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, আপনার মনে আছে যে বলেছিল যে অজু করে কোরআনে হাত দিয়ে টাকা পয়সা যাই খান আওয়ামী লীগের কাছ থেকে খান, কিন্তু চাকরিটা আওয়ামী লীগকেই দিয়ে না, আর কাউকে না। এরপরে কিন্তু ওইভাবেই হয়েছে, টাকা পয়সা দিয়েই চাকরি হয়েছে, কিন্তু টাকা পয়সায় কিন্তু আপনি আমি যাদেরকে সন্দেহ করি তাদের টাকা পয়সা সবচেয়ে বেশি এবং তারা সবচেয়ে বেশি আপনার টাকাটা লগ্নি করে। এটাকে এক ধরনের ব্যবসা হিসেবেই তারা চিন্তা করে এবং সেই ব্যবসায় তারা কতটুকু এগিয়েছে এটা তারাই জানে। এবং সেই কারণে সমস্ত বিশ্ববিদ্যালয়, সমস্ত সচিবালয়ের সচিবরা, সমস্ত ডিসি, সমস্ত এসপি, আমি একটা এসপির কথা জানি, আমি জানি সে ছাত্র দল করে, তো করতো আর কি, করতো এবং আমাদের ছাত্র দলের সঙ্গেই তার মেলামেশা সব কিছু। এবং প্রাতিষ্ঠানিক একটা নামকরা একটা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া বিসিএস ক্যাডার, এরা তো বেশিরভাগই তাই হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বলি কোনো একটা হলে সে প্রেসিডেন্টও ছিল। পরবর্তীতে আমি তার সাথে কথা বলে বের হয়ে আসার সময় আমি একজনের সঙ্গে আমার দেখা হলো, বললো কোথায় গেছিলেন, আমি বললাম এইখানে। বলে যে তার ওইখানে একটা নাম ধরে, একটা দলের নাম ধরে বললো ও তো এজেন্ট সেই দলের। আমি বলছি না ও তো ছাত্র দল করা ছিলেন। বললো যে আপা আমার বাড়ি ওইখানে, একদম স্ট্রেট আমার বাড়ি ওইখানে, আমি জেলাটার নাম নাই বললাম, তবে ওই জেলায় তাদের লোক বেশি থাকে, তার বাবা দাদা 14 গোষ্ঠী ওই দলটা করে, আপনাদের দল করে না, এ করেছে আপনাদের এইখানে, একে করানো হয়েছে। আমি কিভাবে, আমি যে দলটাকে ধারণ করি, আমি তাদেরকে কিভাবে গিয়ে বলবো যে এই টাইপের মানুষগুলোকে থেকে আপনারা দূরে থাকবেন। বরং দেখা গেছে আমি যার সামনে বলবো সেও একজন গুপ্ত, তাতে কি হবে, আমি যেভাবে দিনকে দিন পিছাই আরো কয়েক ধাপ পিছায় যাব বা যাচ্ছি। তো এটা যতটা ডেঞ্জারাস, এই রাজনীতি, এই অপরাজনীতি এত বেশি বিস্তৃত লাভ করেছে যে রাজনীতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলবো, কিন্তু তার আগে একটা বিষয় অত্যন্ত দুঃখজনক, সেটা হলো যে জাতীয় ঐক্যমত্য কমিশনে যে আলাপ হলো, রাজনৈতিক দলগুলি ছিলেন, কত আন্তরিক আলোচনা হলো, কত হৃদ্যতাপূর্ণ পরিবেশে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হলো। নির্বাচনের খাওয়া দাওয়া তো থাকবেই, এটা আমাদের সংস্কৃতির অংশ এবং আমাদের এই সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ এবং ঐতিহ্যময়। তো সেইখানে যে আলোচনা হলো, সেখানে একটা কথা ছিল যে সত্যিকার অর্থেই এইবার নির্বাচন প্রক্রিয়াটা একেবারে সংস্কার ধর্মী হবে এবং নতুন ধরনের একটা নির্বাচন প্রক্রিয়া, একটা নির্বাচনী সংস্কৃতি জাতি উপহার পাবে। সেটা কি, যে অর্থের যে দৌরাত্ম্য সেটা সেখানে থাকবে না। কিন্তু আমরা খুব দুঃখজনকভাবে দেখলাম নির্বাচনী প্রক্রিয়ায় তফসিল ঘোষণা হওয়ার পরে, তো আরও বেশি তফসিল ঘোষণা হওয়ার আগেই, যে আমাদের গণতন্ত্র, আমাদের নির্বাচন ব্যবস্থা সেই অর্থের কাছে হেরে গেল। অর্থ দিয়েই এখন সব কিছু পরিমাপ করা হচ্ছে। কি হবে, আমাদের গণতন্ত্র নির্বাচনের দিন বলা হবে যে গণতান্ত্রিক প্রক্রিয়া যে কতটা প্রয়োজন, গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি নির্বাচন কমিশন কতটা আন্তরিক,
আজকের নির্বাচন দিয়ে সেটি প্রমাণ হলো। একদিনে তো গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, একদিন দিয়ে একটা নির্বাচনের দিনটাকে কেন্দ্র করে স্পেসিফিক ওই দিনটাতে আপনি গণতন্ত্রের কথা বলবেন, নট দ্যাট 6 মাস আগে থেকে, মিনিমাম 6 মাস আগে থেকে আপনাকে ব্যবস্থা নিতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নির্বাচনী ব্যবস্থার উন্নয়ন এবং সংশ্লিষ্ট নির্বাচন প্রক্রিয়ার সাথে যারা যারা জড়িত আপনি সব কিছু নিরপেক্ষ করবেন, সব কিছু আপনি সত্যিকার অর্থে তারা নিরপেক্ষ হবে, তারা প্রভাবমুক্ত হবে, আপনি সেটা করবেন। নির্বাচন কমিশন কি সেটা করতে পেরেছে? এবং অত্যন্ত দুঃখজনকভাবে আমরা দেখলাম যে নির্বাচনী জোটের নামে বাইনারি জোট হয়েছে বড় দলগুলির নেতৃত্বে, আরও তো অন্যান্য দল আছে। আমরা জাকের পার্টি, আমরা আমাদের নীতি আদর্শ নিয়েই আছি। আমরা এই ধরনের জোটে যাওয়াটা আমরা মনে করি যে জনগণের কাছে আমাদের যে প্রতিশ্রুতি, জনগণের কাছে আমাদের যে আন্তরিক দায়বদ্ধতা, সেখান থেকে সরে যাওয়া। তাই আমরা অপেক্ষায় আছি, যদি কখনো আমরা আমাদের স্বতন্ত্র অবস্থান নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সকল ভিন্ন মত, সকল বড় দল, সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের যথাযথ সম্মান এবং শ্রদ্ধা আছে। তারপরে একটি কথা বলবো যে আমরা যেটা চেয়েছিলাম যে আমাদের নির্বাচনী ব্যবস্থা, বিগত 54 বছরে 12টি নির্বাচন হয়েছে, যেইভাবে হয়েছে, যেই ধারায়, যেই প্রক্রিয়ায় হয়েছে, প্রত্যেকটাই ছিল প্রশ্নবিদ্ধ এবং কখনই সেটা জনগণ দ্বারা প্রশংসিত হয়নি। তা আমরা চেয়েছিলাম যে সেটার পরিবর্তন হবে, কিন্তু সেটা হয়নি। তবে যদি আদর্শগত জোট হয় তাহলে সেটাকে রাজনৈতিক জোটে পরিণত করার জন্য জাকের পার্টি সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। আর এখন যা হচ্ছে এটা খুবই দুঃখজনক। অ্যাসপায়ারিং ডেমোক্রেসির জন্য যেমন এটা প্রশ্নবিদ্ধ করে, বাংলাদেশ একটা গণতান্ত্রিক সৌন্দর্যের একটা অভূতপূর্ব দেশ। একটা প্রশ্ন করতে চাই যে 12 তারিখে একই সঙ্গে দুটো নির্বাচন, মানে দুটো ভোট, একটা হচ্ছে গণভোট আর একটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। মানুষের মধ্যে অনেকেই বলেন যে এখন ইলেকশনের ভাইবটাই তৈরি হয়নি, পাওয়া যাচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে মানুষের মধ্যে খুব একটা উৎসাহ, উদ্দীপনাও লক্ষণ দেখা যাচ্ছে না এবং মানুষ কনফিউজড আসলে হোয়াট ইজ রেফারেন্ডাম, কীভাবে ভোট দেবে, কাকে ভোট দেবে, কেন ভোট দেবে, দিলে কি। যদিও সরকার এই প্রচারণাটা বেশ ব্যাপকভাবে চালাচ্ছে এবং হ্যাঁ ভোটের পক্ষেই প্রচারণা চালাচ্ছে, সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে একটা নিরপেক্ষ সরকার কিভাবে একটা ইলেকশনে পার্ট হয়। সো আপনার কোনো অবজারভেশন আছে এই বিষয়ে? দেখেন, এটা অত্যন্ত দুঃখজনক যে আমরা সংস্কার চাই। জাতীয় ঐক্যমত্য কমিশনে এত আলোচনা হলো, সকল জাতীয় রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করলো, জাকের পার্টিও সেখানে অংশগ্রহণ করেছে আন্তরিকভাবে এবং সেখানে সুস্পষ্ট মতামত দেয়া হয়েছে। সেটা সরকারের প্রচার মাধ্যম রাষ্ট্রীয় টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচারিত হয়েছে। প্রশ্নটি হচ্ছে, সব মতের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু প্রশ্নটি হচ্ছে যে এই যে গণভোট, যেই বিষয়গুলোর উপরে মতামত চাওয়া হয়েছে, সেজন্য যদি ব্যাপক আপনার জনমত তৈরিতে আবারও প্রচার করতে হয় তাহলে এটা দুঃখজনক। কেন হবে না? তাহলে কোথাও ফাঁকফোকর আছে, আন্তরিকতার অভাব আছে। জনগণ কেন সাড়া দিবে না? জনগণ তো সাড়া দিয়েছে। 5ই আগস্টে যে গণঅভ্যুত্থান হলো সেখানে জনগণ সাড়া দিয়েছে। সেই জনগণই সংস্কার চায়, সেই জনগণই চায় আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব। সেই জনগণই চায় যে বাবা আমাকে তোমার টাকা দিতে হবে না, আমি আমার যে সামর্থ্য আছে সেটা দিয়ে খেয়ে আমি উৎসমুখর পরিবেশে আমার পরিবারের সদস্যদের নিয়ে ভোট দিতে যাব। যারা দেশমাতৃকার জন্য শাহাদাত বরণ করলেন, তারা যে আমাদের জন্য এত কিছু দিয়ে গেলেন, নিজের জীবন বিসর্জন দিলেন, তার কৃতজ্ঞতা স্বরূপ আমরা সেখানে ভোট দিব। এটাই তো হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আলোচনা হচ্ছে, প্রশ্নবিদ্ধ হচ্ছে। জাকের পার্টি কিন্তু বারবার বলেছে যে নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি, জনগণের মনোভাব আপনারা বুঝতে চেষ্টা করেন। আজকে আপনি যেটা বললেন যে আমরা কি সেই ধরনের স্বতঃস্ফূর্ততা দেখতে পাচ্ছি? আর এখানে একই সাথে বলতে হয় যে আজকে নির্বাচন ব্যবস্থা যে পর্যায়ে আছে, জনগণকে কি সন্তুষ্ট করতে পারছে? কখনো না। যদি সন্তুষ্ট হতো জনগণই ঘর থেকে বের হয়ে আসতো, তাদের পছন্দের মার্কায় তারাই ঘর থেকে বের হয়ে আসতো। আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, এটা এখানে তো অস্বীকার করার কোনো উপায় নেই। এটার জন্য কোনো পরিসংখ্যান দেওয়ার দরকার নেই, কারণ প্রান্তিক মানুষ যারা সবচাইতে বেশি দুর্ভোগ তাদের পোহাতে হচ্ছে। যারা খেটে খাওয়া মানুষ, যাকে রাত 12টায় ডিউটি করে বাসায় যেতে হয়, তার বাসায় সবাই বিনিদ্র,
অপেক্ষা করে কখন পরিবারের কর্তা কখন আসবে, আমার ছেলে কখন আসবে, আমার মেয়ে কখন আসবে। দিস ইজ সিম্পল। এটার জন্য কোনো পরিসংখ্যান লাগে না, এটার জন্য কোনো রাজনৈতিক সংজ্ঞা লাগে না, একেবারেই সরল সহজ। এই ব্যবস্থাটার উন্নয়ন হওয়া দরকার। সেটা কি হয়েছে? সেটা হয়নি। কোথা থেকে নির্বাচন পরিবেশ আসবে? নীলুফার চৌধুরীমণি, জি, যেটা প্রশ্ন করলাম যে নির্বাচন নিয়ে তো অনেক রকমের প্রশ্ন, তার মধ্যে যুক্ত হয়েছে গণভোট ইস্যু একই দিনে, এবং আবার গণভোটের ক্যাম্পেইনও সরকার করছে, সেটাও একটা ইস্যু। মানুষ কতটা আবার গণভোট হিসেবে কোথায় ভোট দেবে, হ্যাঁ না না, কেন হ্যাঁ কেন না। দেখেন, আর ক্যাম্পেইন শুরু হলে আসলে গণভোটের ইস্যু আর মার্কার কাছে কোনো স্থান পাবে কিনা, না গণভোটই আন্ডারমাইন করে রাখবে পার্লামেন্ট ইলেকশনকে। সো অনেক কনফিউশন। বলে না যে আপনার দেখা যায় একরকম, ঘটে আরেক রকম। যে গণভোটটা নিয়ে এত কাহিনী, সেই গণভোটটা কিন্তু প্রথমে যদি হতে পারে এরকম কোনো মূল্যই ওইভাবে করতে হয় তাই করা। আমি যদি প্রথম থেকে বলি, গণভোটের বিপক্ষে বিএনপি ছিল এই কারণে, বিএনপি এইটার এই সংস্কারের বিপক্ষে না, যার নোট অফ ডিসেন্ট আছে দিয়ে দিয়েছিল। কিন্তু আপনি খেয়াল করেন, নোট অফ ডিসেন্ট যেটা, সেটা সেই জায়গায় কিন্তু তারা শো করে নাই, শো করেছিল আরেকটা জিনিস। বিএনপি বলেছিল যেহেতু এইটা আপনার সংসদে যেতেই হবে, কোনো আর বিকল্প হতে পারে না, নাই, তো সেই হেতু গণভোটের কোনো প্রয়োজন নাই। আর এই গণভোটটা যদি করে, তাহলে এই গণভোটের জন্য আরেকটা গণভোট করতে হয়, গণভোটটা করতে পারবে কি পারবে না, এটা করার দরকার ছিল। কিন্তু নিয়ম নীতির কোনো তোয়াক্কাই করে নাই। তারা যখন যেখানে দরকার অভ্যুত্থানকে বসিয়েছে, যেখানে দরকার বিপ্লবকে বসানো, সেইখানে বিপ্লব বসিয়েছে। আমরা যারা বিপ্লব, অভ্যুত্থান এবং গণতন্ত্র এটার মধ্যে মানে জাস্টিফাই করার জন্য আমরা কথা বলেছি, আমাদেরকে সাইবার বুলিংয়ের প্রচণ্ডভাবে শিকার হতে হয়েছে। সেই জায়গায় আপনার যেটা টিকলো, বিএনপি মনে করলো আচ্ছা ঠিক আছে, আমরা একটা নির্বাচন দরকার, নির্বাচনটা হোক, সেটার জন্য আচ্ছা যদি ওটা করলো একদিনেই করতে হবে, আচ্ছা করলো। যে 4টা অপশন দিল আপনার, সে 4টা অপশন কোনোভাবে একজন মানুষের কাছে এটা গ্রহণযোগ্যতা পাওয়ার কথা না। 4টা অপশনের মধ্যে যদি আমরা এটাকে একটা খাওয়ার টেবিল ধরি, এবং এইখানে যদি একজন মুসলিম, একজন হিন্দু যদি থাকে, এবং সেইখানে যদি একটা গরুর গোস্তের যদি আইটেম থাকে, এবং একটা যদি আপনার শূকরের গোস্তের আইটেম থাকে, তাইলে আপনার কিংবা পাঠা বলি দেওয়ার গোস্তের আইটেম থাকে, না মুসলমানের জন্য টেবিলটা সম্পূর্ণ হালাল, না হিন্দু লোকটার জন্য টেবিলটা সম্পূর্ণ হালাল, তাহলে আপনার এক কথায় কিন্তু 4টার উত্তর দিতে হবে আপনার, ইয়েস অর নো। তা এইখানে আপনার অঙ্কুরেই তো বিনাশ। এই জায়গাটা কোনো দল তারা কিন্তু বলে নাই যে এইখান থেকে সরকার তুমি ফেরত আসো। কেন বলে নাই আমি জানি না, এটা রহস্যজনক আচরণ। সেটা গেল একটা দিক। 2 নম্বর দিক, কোনো দেশের নিরপেক্ষ সরকার, অনিরপেক্ষ না, নিরপেক্ষ সরকার, অরাজনৈতিক সরকার কখনোই পারে না হা অথবা নায়ের পক্ষে যেতে। হা অথবা হায়ের পক্ষে যে সরকার যাচ্ছে, সরকারি পক্ষ থেকে হাতেই দিতে হবে, এবং একটা জায়গায় বাধ্য করছে কিছু মানুষকে সেই হাতে যাওয়ার পক্ষে, তাহলে তো হা নায়ের তো কোনো অপশন থাকার কথা ছিল না। আপনার একটা হাই থাকতো, আপনি দিলে দিতেন, না দিলে নাই, ঘটনা তো এরকমই হবে। তো সেইখানে হায়ের পক্ষে যখন সরকার বলে, তার মানে কি সরকারের এইটা কি বৈধতাকরণের জন্য, আরও ফিউচারে অনেক দিন থাকার জন্য? আমার কাছে কিন্তু ভালো ঠেকছে না। আপনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আপনি আমার থেকেও অনেক ভালো বুঝেন, যেহেতু সারাদিন আপনার রাষ্ট্রের বিজ্ঞান নিয়ে আলোচনা। সো আমার কাছে মনে হয় যে সরকারের এটার দরকার ছিল না। সরকার এখানে নিরপেক্ষ থাকতে পারতেন। কোথাকার কোন ইউনিয়নে, কোন পৌরসভার, কোন দলের প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি এই নায়ের পক্ষে ভোটের জন্য বলেছেন বলে তাকে শুলে চড়ানো হবে, এটা আমি মনে করি না। কারণ আপনি নায়ের অপশন রেখেছেন। আমার কাছে দুইটাই, আমি নিতেও পারি, আমি নাও নিতে পারি। আমি এই দেশের নাগরিক, এটা আমার অধিকার। তো আপনি কেন আমাকে শুলে চড়ানোর হুকুম দিবেন? আপনি কে? আপনি তো রাষ্ট্রের একটা মানে টেম্পোরারি লোক। যে 5 বছরের, সেও কিন্তু টেম্পোরারি, 5 বছরের জন্যই। কোনো রাষ্ট্র তো আমাকে বাধ্য করতে পারে না। রাষ্ট্রের অন্যায় যদি কোনো কাজ হয়, রাষ্ট্র শাস্তির ব্যবস্থা করতে পারে, বাট রাষ্ট্র নিজে হার ব্যবস্থা করেছে। এই রাষ্ট্রই তো আবার ওই একই রকম এক্সিকিউটিভ অর্ডারে একটা রাজনৈতিক মত, পক্ষ বা একটা শক্তিকে নিষিদ্ধ করে রেখেছে। হ্যাঁ,
ওই একই জায়গায় নির্বাহী আদেশে, তাহলে রাষ্ট্র তো পারতো এখানে আরেকটা অধ্যাদেশ জারি এবং করতে, প্রমাণ করা ছাড়া, কোনো প্রমাণ ছাড়া, এবং স্বীকারও করে নাই। শুধু প্রমাণ না তা না, বিদেশে যখন প্রশ্ন করা হয় রাষ্ট্রের কর্ণধারকে, তখন বলে এটা স্থগিত। দেশে যখন প্রশ্ন করা হয় তখন বলে এটা নিষিদ্ধ। নিষিদ্ধ এবং স্থগিতের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। সেটাও কিন্তু, এবং কখনো কখনো চাপে পড়ে কিন্তু রাষ্ট্রের কর্ণধার এটাও বলেন যে যে কোনো সময় চালু হতে পারে। এই যে 3 রকম কথা বলা, রাষ্ট্র যখন জনগণকে বিভ্রান্ত করার জন্য চরমভাবে মাঠে নামে, তখন তো ওই জনগণের ভালো কিছু হতে পারে না। জনগণ যে নেগেটিভে যাবে সে তো সত্যিও বলতে পারবে না। কারণ আমি দেখলাম কোনো একটা দলকে বাধ্য করা হয়েছে, কোনো একটা দলের নেতা বলেছে যে হ্যাঁ হাই দিবে, সে কিন্তু কনফার্ম না, কনফিউজ। সে কনফিউজ নিয়েও ইলেকশনের আগে কোনো দ্বন্দ্বে জড়াতে চাচ্ছে না। এই যে ভেতরে মানুষের মনটা রহস্যজনক, আপনি আমার রহস্যতার জায়গায় যদি আঘাত করেন, আপনি নিশ্চয়ই সেখান থেকে পজিটিভ কিছু পাবেন না। যদি পান, ওই যে কয় না যে তোমার মারতে চাই, কয় যে কয়টা খাবা, কয়েকটাও না, কয় যদি বান্দা মারি, কয় পুরাটাই। তো আপনি এখানে বান্দা মারতেছেন। বান্দা মারলে আপনি কি হবে? আপনি যখন ছাড়বেন কখনো না কখনো এই বান্দা মারার জন্য আপনাকেও কিন্তু মাসুল গুনতে হবে। ইতিহাস থেকে কেউ পার পায় না, অতীত থেকে কেউ পার পায় না। মিস্টার শামীম, আপনাদের মধ্যে বিভ্রান্তি আছে, যেটা নীলুফার চৌধুরী মনে বলছেন যে এক ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা আছে। এই যে কোন কে ইলেকশন করতে পারবে, কে পারবে না, গণভোট আসলে কতটা সংবিধান সম্মত, তারপরে এই যে 4টে প্রশ্ন, 4টের পেছনে আছে অসংখ্য প্রশ্ন, মানুষ আসলে ডিসাইড করবে কীভাবে? ইভেন ধরেন এখানে যদি 20টা ইস্যু থাকে বা 10টা ইস্যু থাকে, আমি 6টায় একমত হলাম, 4টায় আমি একমত নাও হতে পারি, আমি মনে করতে পারি এটা আমার দেশের জন্য ক্ষতিকর, সেটা আমি কিভাবে বোঝাবো? প্রশ্নটা অনেক জটিল, এত জটিল একটা প্রশ্ন যে এইটা। এবং ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় থেকে অনেক অন্যায় করেছে, সীমাহীন অন্যায় করেছে, কিন্তু সীমাহীন অন্যায় করলে তো আপনি আদালত কর্তৃক প্রমাণ করে তাকে নিষিদ্ধ করেননি বা তার কার্যক্রম স্থগিত করেননি। অপরাধী যারা, তাদের বিচার এখনও আপনি সেই অর্থে করতে পারেননি, কেবলমাত্র 2-4 জনের বিরুদ্ধে রায় হয়েছে। এর বাইরে আপনি একটা, তাদের তো সমর্থক গোষ্ঠী আছে, ভোটার আছে, এবং তারা কোটি কোটি বা লক্ষ লক্ষ, আপনি কি তাদেরকে বাইরে রেখে নির্বাচন করতে পারেন কিনা, এবং তাদের স্পেস আসলে কোথায়? দেখেন, এই প্রশ্নগুলো এই ছোট্ট সময়ে এর উত্তর দেওয়া, এর বিষয়ে বিশ্লেষণ করা, এটা ভেরি ডিফিকাল্ট, আপনি নিজেও বোঝেন। আমি যদি বিভ্রান্তির প্রশ্নে বলতে চাই, যে যেই সময়টুকু পাওয়া গেছে সেখানে সত্যিকার অর্থে আপনি যদি কোনো বিষয়ে আন্তরিক হন, আপনার পরিবারের সদস্যরা কিন্তু বুঝে যাবেন আপনি আন্তরিক, আপনাকে তারা সাড়া দিবে। আপনি যখন বিষয়টা একটা, আপনি যেখানে আছেন আর আপনার পরিবারের ভালো অথবা মন্দ, যদি ভালো হয় সেটা যদি আপনি সুন্দরভাবে উপস্থাপন করেন, আপনি সৎ থাকেন, পজিটিভ থাকেন এবং ট্রান্সপারেন্ট থাকেন, আপনার পরিবারের সদস্যরা সাথে সাথে আপনাকে সাড়া দিবে। এবং যদি পরিবারের জন্য মন্দ একটা কিছু আসে, সেটা যদি আপনি স্পষ্টভাবে, সৎভাবে, খুব সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে বলেন, তাদের 100% সহানুভূতি, 100% সমবেদনা, 100% সমর্থন আপনি কিন্তু পাবেন, যেটা আপনাকে লড়াই করার জন্য সবচাইতে বড় পুঁজি হবে, সবচাইতে বড় সহায়ক শক্তি হবে। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে, গত 1.5 বছর কিন্তু অনেক সময়, এই 1.5 বছরে জনগণ আপনার উপরে যেই আস্থা রেখেছে, রাজনৈতিক দলগুলো যে আস্থা আপনার উপরে রেখেছে, শুধু তাই না, যারা ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় যাওয়ার যোগ্য, যেটা প্রাথমিকভাবে মনে হয় যারা বিরোধী দল বা বড় দল যোগ্য, তাদের উপরে কিন্তু জনগণের প্রত্যাশার একটা বড় ধরনের চাপ আছে। কেন? বিগত 15 বছর বা 15.5 বছরে জনগণ যেইভাবে বঞ্চিত হয়েছে, শোষিত হয়েছে, রাজনীতির ভাষায় বলতে হয়, এই ভাষাটি তো প্রচলিত, এবং দিনের পর দিন তারা আশাহত হয়েছে, বেদনাহত হয়েছে, সেইখান থেকে তারা ধরে নিয়েছে, নতুন আশায় বুক বেঁধেছে যে এই সরকার বা দায়িত্বশীল মহল তারা আমাদের এই মনের এই চাওয়াগুলো, আশাগুলো তারা পূরণ করে দেবে। এবং একই সাথে রাজনৈতিক দলগুলি, যাদের কথা আমি বললাম পুনরাবৃত্তি করতে চাই না, যে তারাও আমাদের এই ইতিবাচক পরিবর্তনটা এনে দিবে। কিন্তু কোনো দিক থেকেই তারা আশাব্যঞ্জক কোনো কিছু পাচ্ছে না, যার ফলে আপনি যেই কথাটা বললেন যে নানা ধরনের বিভ্রান্তির প্রশ্ন আসে। তো এটা আসলে সামগ্রিকভাবেই
এটা যারা দায়িত্বশীল মহল, যারা বড় বড় রাজনৈতিক দল, তাদেরকেই এখন বসে এই প্রশ্নটা করতে হবে যে কেন বিভ্রান্তি, কেন অনিশ্চয়তা। গণভোট তো এর আগেও হয়েছে, আমাদের বেশ কয়েকবার হয়েছে দেশের স্বার্থ সংরক্ষণ প্রশ্নে। কাজে গণভোট তো হতেই পারে, কিন্তু সেটা করার জন্য এটা খুব দুরূহ কোনো কাজ, এমন কোনো কিছু না। এটার সাথে যারা সংশ্লিষ্ট, সরকার বলেন, রাজনৈতিক দল বলেন, এটা সকলের সম্মিলিত উদ্যোগ এবং অব্যাহত উদ্যোগের প্রয়োজন ছিল। তাহলে তো আজকে এটা নিয়ে এটা হয় না। আপনার মূল হচ্ছে যে আপনি পরিবারের প্রধান, আপনি আপনার পরিবার 18 কোটি বা মানুষ বা 20 কোটি মানুষের সাথে কতটা সম্পৃক্ত হতে পেরেছেন, আপনি কতটা আন্তরিক, এটা কিন্তু বের হয়ে আসে। যখনই আপনি বলছেন যে বিভ্রান্তি, অনিশ্চয়তা, তাহলে এখানেই প্রমাণ হয়ে যায় এর সাথে যারা দায়িত্বশীল, যারা সংশ্লিষ্ট, তারা কতটুকু আন্তরিক ছিল। আজকের এই অনিশ্চয়তা বলেন, বিভ্রান্তি বলেন, তা কিন্তু এই পরিস্থিতির মধ্যে দিয়ে প্রমাণ হয়ে যায়। তো আমরা একটু শেষের দিকে, আপনি আর কিছু যোগ করবেন আমি একটু যোগ করতে চাই। তা হলো যে নির্বাচনী ব্যবস্থা যা হচ্ছে, আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, অন্যতম একটা কারণ ছিল যে 22 পরিবার দিয়ে নিয়ন্ত্রিত হতো একটা দেশ, অর্থনীতি দুইটা। আবার আমরা দেখছি বিগত 15 বছরে যারা অলিগার্ক ছিল, যারা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, জনগণকে পথে বসিয়ে দিয়েছে, আবার আমরা দেখলাম যে নতুন যখন একটা নির্বাচন আসছে, আবার আরেক শ্রেণীর নতুন অলিগার্ক তারা সুযোগ খুঁজছে যে তারা আবার কোন কোন খাত দখল করবে, টেন্ডারবাজি করবে, দুর্নীতি করবে। দুর্নীতি নিয়ে কোনো ধরনের সুস্পষ্ট নীতিমালা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে দেশ কোথায় যাবে? আবার অন্ধকারে যাবে, আবার রক্তাক্ত হবে দেশ। আর নির্বাচন তো আবার সামনে হবেই। তাহলে একটা নতুন প্রতিশ্রুতি হবে, নতুন দিনের স্বপ্ন হবে, পরিবর্তনের স্বপ্ন দেখাবে, আবার নির্বাচন হবে, দেশ অন্ধকারের দিকে যাবে। আর ছোট্ট একটা দাওয়াত দিব, আগামী সোমবার 19শে জানুয়ারি ফরিদপুরের 22 বিশ্ব জাকির মঞ্জিলে বিশ্ব ইসলামী সম্মেলন। আমরা এই সম্মেলনের মূল মর্মার্থই হচ্ছে বিশ্বাস, আস্থা, শান্তি, ঐক্য এবং স্থিতিশীলতার ঐকতান। আমরা চাই মানুষ সোনার মানুষে পরিণত হোক, তারা সত্যিকারের নাগরিক হোক, সুন্দর বাংলাদেশ হোক। দেখেন, এই যে নির্বাচন নিয়ে এতগুলো কথা বললাম, নির্বাচন একদমই দোরগোড়ায়। সরকার যেটাই বলুক, সরকার যদি সত্যিকার অর্থে নির্বাচন চান, এখনো যেটুকু সময় আছে, সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অস্ত্র উদ্ধার এবং প্রশাসনকে নিয়ে ঢেলে সাজিয়ে কথা বলতে পারে। এবং যে মবগুলো হচ্ছে প্রতিদিন একজন করে নিহত হচ্ছে বিভিন্ন জায়গায়, সেই মবগুলো বন্ধ করার জন্য আইনের অনুশাসনের বিকল্প হতে পারে না। সরকার যদি যারা মব করছে তাদেরকে যদি সিরিয়াসলি অ্যাকশানে যায়, অ্যাকশানে গেলে এবং যাদের নামে পেন্ডিং এই 1.5 বছরে মবের মামলা আছে, তাদের যদি ধরপাকড় শুরু করে, তাহলে এই সামনের এই যে 20-25 দিন যে আছে, এই 20-25 দিন মবের সংখ্যা কমবে। আর না হলে 22 তারিখের পরে থেকে যেখানে এন্টি ইলেকশনে দাঁড়িয়েছে স্বতন্ত্র প্রার্থী কিংবা অন্য দল, যাদের পাশ করার সম্ভাবনা আছে, যারা নিজেকে অনেক বড় কিছু মনে করছে, পেশি শক্তি আছে, অর্থ আছে, তারা যে কি করবে আর কি করবে না, আমরা এটা মনে হলেই লুম দাঁড়িয়ে যায় শরীরের। আমরা শিহরিত হচ্ছি, আমরা ভীত, আমরা সন্ত্রস্ত। আমরা চাই যে আমাদের দেশের আর কিচ্ছু চাই না সরকারের কাছে। সরকার অর্থনীতিতে চরম দৈন্য দশায় নিয়ে গেছে, আমরা তাও কিছু চাই না। সরকার আমেরিকার মতো দেশ কোনোদিন আমাদের এরকম স্যাংশন দেয় নাই, এখন আমাদের চরমভাবে স্যাংশনের মধ্যে আছি, আমরা অ্যাপ্লাইও করতে পারবো না, আমরা সেটাও মেনে নিলাম। কিন্তু সরকার যেন আমার জীবনের নিরাপত্তাটা দেয়, আমি যেন এই 20-25 দিন নিরাপদভাবে চলতে পারি, ফিরতে পারি, ঘরে প্রবেশ করতে পারি, ঘর থেকে বাইরে বের হতে পারি, কাজে যেতে পারি। এইটুকুই সরকারের কাছে, একটা দেশের সরকারের কাছে জনগণের প্রত্যাশা থাকে। শুধুমাত্র আমার নিরাপত্তা দেওয়া এবং আমার কর্মের জায়গায় আমি যেন সুস্থভাবে কাজ করতে পারি, সেই ব্যবস্থাটা রক্ষা করা, এটা যেন সরকার করে, আমরা এটাই বলবো। এবং সরকার যেন আর ছলচাতুরির আশ্রয় না নিয়ে, এই প্রত্যয় বাদ দিয়ে নির্বাচন কিভাবে কি করে হবে, আমলাদের সঙ্গে এই কথাগুলো বলে এবং ওইখানে আমরা যে সন্দেহটা করছি সেই সন্দেহ থেকে আমাদেরকে মুক্ত করে।
দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার শামীম হায়দার এবং মেজর নীলোফার চৌধুরী মনি, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, চারিদিকে ষড়যন্ত্র আর তামাশার তত্ত্ব এবং এগুলো যখন আলোচনা হয় তখন বুঝতে হবে যে কোথাও না কোথাও ঝামেলা আছে, এবং সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় যে ঝামেলাটা আসলে বেশ বড়। পরিণতি কী হবে আমরা কেউই জানি না। একদিকে গুপ্ত রাজনীতির যে চর্চা, সেই গুপ্ত রাজনীতি থেকে কখনো প্রকাশ্য হওয়া, আবার কখনো কোথাও কারো মধ্যে ঢুকে পড়া, এটা একদিকে আছে। আরেকদিকে এক সময়কার প্রবল প্রতাপশালী স্বৈরশাসক এবং তার যে সহযোগীরা, ইভেন রাজনৈতিকভাবেও ওই মতাদর্শের অনুসারীরা, যেহেতু তাদের একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তাদেরকে এক্সিকিউটিভ অর্ডারের মধ্য দিয়ে যে রাজনীতির বাইরে রাখা বা নির্বাচনের বাইরে রাখা, এগুলো আসলে শেষ পর্যন্ত 12 তারিখ পর্যন্ত বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে সেটা নিয়ে আমার দুই অতিথি নানা রকমের প্রশ্ন রেখেছেন। তাদের মধ্যে উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, সংশয় আছে, এবং সবচেয়ে বড় কথা তারা যেটা চাইছেন সেটা হচ্ছে নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, প্রতিটি নাগরিকের, প্রার্থীদের এবং তাদের সমর্থকদের। সেই নিরাপত্তাই সরকার নিশ্চিত করতে পারবে কিনা সেটাই একটা বড় প্রশ্ন। লক্ষণ বলে যে তাদের আসলে সেটা করবার চেষ্টাও নেই, সদিচ্ছাও নেই। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।